হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। আমরা কতদিন বলছিলাম যে সাধারণ জাবেদার পর আমরা সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আসলে সমন্বয় জাবেদাটা হিসাবকাল শেষে তৈরি করা হয়, এটা হিসাবকালের শেষের পর্যায়ে তৈরি করা হয়। তো এটা সাধারণ জাবেদা প্রাথমিক পর্যায়ে এবং হিসাবকালের শেষ পর্যায়ে এসে এই সমন্বয় জাবেদা তৈরি করা হয়। তো সমন্বয় জাবেদা আপনারা যখন পড়বেন মোটামুটি সবগুলো সমন্বয় জাবেদা একই রকম, কিন্তু কয়েকটা বেসিক সূত্র মনে রাখলে, কয়েকটা বেসিক এন্ট্রি মনে রাখলে আপনি যে কোনো সমন্বয় জাবেদা ঠিক মতো করতে পারবেন। সমন্বয় জাবেদা যদি ভালো করে পারেন তাহলে আপনার জন্য ওয়ার্কশিট, কার্যপত্র, আপনার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা অনেক ইজি হয়ে যাবে। অথবা আমাদের যারা এইচএসসিতে আছেন, এইচএসসির মধ্যে একটা আছে একতরফা ব্যবসা, একতরফা দাখিলা পদ্ধতি, এটার মধ্যে আছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। ওইখানেও সমন্বয় জাবেদা কিন্তু কাজে লাগে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, ওইখানেও সমন্বয় জাবেদা কাজে লাগে। সুতরাং সমন্বয় জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটাকে অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে accrued expense. What is accrued expense? The expense which is not paid yet. অর্থাৎ যে খরচটা এখন পর্যন্ত আমি পরিশোধ করি নাই কিন্তু খরচ হয়ে গেছে, সেই খরচটাই হচ্ছে আমার বকেয়া খরচ অথবা accrued expense. তো what should the entry should be? The entry should be, এর কারণে যে এন্ট্রিটা দিতে হবে সেটা হচ্ছে আপনার যে পার্টিকুলার এক্সপেন্সটা আছে, যে খরচটা বকেয়া হয়ে গেছে, সেই পার্টিকুলার এক্সপেন্সটা ডেবিট হবে, সেই পার্টিকুলার এক্সপেন্সটা ডেবিট হবে। আর যে এক্সপেন্সটা এখন টাকা দেওয়া হয়নি, এটা আমার জন্য খরচ বকেয়া, এক্সপেন্স পেয়েবলটা ক্রেডিট হবে। অর্থাৎ বাংলায় আমি বাংলায় লিখে দিচ্ছি, এই কারণে লিখতেছি বাংলায় এটা কি হবে এটা আমি এই কারণে লিখে দিচ্ছি, কারণ অনেকেই আছেন আপনারা এইচএসসি বা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য বাংলাটাই হেল্পফুল। কিন্তু আপনারা যারা বিবিএ বা অনার্স করতেছেন, ম্যানেজমেন্টে করতেছেন, অথবা মার্কেটিংয়ে করতেছেন, ফিনান্সে করতেছেন, অ্যাকাউন্টিংয়ে করতেছেন, তাদের জন্য কিন্তু ইংলিশটা গুরুত্বপূর্ণ। আর যারা ফার্স্ট ইয়ারে আছেন, যারা অনার্স ফার্স্ট ইয়ারে বা বিবিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আছেন, তাদের আমি প্রায়ই লক্ষ্য করি যে আপনারা যদি অন্য কোনো গ্রুপ থেকে আসেন তাহলে আপনাদের কাছে একটা নতুন জগৎ লাগে। তো যারা নতুন জগৎ লাগে বা অন্য অন্য গ্রুপ থেকে আপনারা অনার্স করতেছেন অ্যাকাউন্টিং এর উপর, ম্যানেজমেন্টের উপর, ফিনান্সের উপরে বা মার্কেটিং এর উপরে, অন্য গ্রুপ থেকে এসে আইন অথবা আর্টস থেকে, তাদের জন্য একটা উপদেশ হচ্ছে তারা যদি 9-10 এর বইটা, হিসাব বিজ্ঞান বইটা একটু ফলো করতে পারে, একটু পড়তে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই উপকার হয়। আর বিবিএ ফার্স্ট ইয়ারটা আমি দেখছি, বিবিএ ফার্স্ট ইয়ারটার পুরোটা ফার্স্ট ইয়ারই যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইটা আছে, ওইটার ইংলিশ ভার্সনটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার। বিবিএ ফার্স্ট ইয়ারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, এইচএসসি ফার্স্ট ইয়ারে যে ইংলিশ ভার্সনটা সেটাই বিবিএ ফার্স্ট ইয়ার। সুতরাং আপনি যদি বাংলাটা ভালো পারেন আর যদি ইংরেজি বেসিক নলেজ থাকে, আপনি কিন্তু ফার্স্ট ইয়ারটা উঠতে যেতে পারবেন সহজেই। তো এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে, বাংলাটা আগে জানতে হবে। যারা অন্য গ্রুপ থেকে আসছেন তারা একটু কষ্ট করে বাংলা বইটা সংগ্রহ করবেন, 9-10-এর ওইটা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ কাজে দেবে। তো যে খরচটা আছে, ঠিক আছে, ওই খরচটা ডেবিট হবে, ওই খরচ ডেবিট, আর ক্রেডিট হবে প্রদেয় খরচটা ক্রেডিট হবে। ওই খরচ কোনটা? যদি বলা হয় বেতন বকেয়া, বিজ্ঞাপন বকেয়া, ভাড়া বকেয়া, তো যে খরচটা আছে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ডেবিট, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ডেবিট। অর্থাৎ যে খরচটা বকেয়া আছে ওই খরচটা ডেবিট, আর ওই খরচটা প্রদেয় খরচটা ক্রেডিট। অর্থাৎ যদি ভাড়া হয়, ভাড়া খরচ হিসাব ডেবিট, বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট। এটা প্রদেয় ভাড়া বলা হয়, অথবা এটাকে বলা হতে পারে বকেয়া ভাড়া, পেয়েবল। এক্সপেন্স পেয়েবলটা আপনি ক্রেডিট করে দেবেন। বকেয়া খরচ পরিশোধ, অর্থাৎ প্রথমটার মধ্যে যে বকেয়া খরচটা ছিল সেই বকেয়া খরচটা আমি এখন পরিশোধ করব। প্রথম আমার যে বকেয়া খরচটা ছিল সেই বকেয়া খরচটা আমি এখন পরিশোধ করব।
ঠিক আছে? তো বকেয়া খরচ পরিশোধ হচ্ছে আমার যে বকেয়া খরচটা ছিল সেটা আমি এখন পরিশোধ করে দেবো, যেটা আমার যে প্রথম জাবেদা ছিল। এটা পরিশোধ করবো কিভাবে? আমার অ্যাকুরেট এক্সপেন্স আমার দায় ছিল, বকেয়া খরচ আমার দায় ছিল, আমি এখন টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছি, তাহলে আমার টাকা চলে যাবে। বকেয়া খরচটা পরিশোধ যখন আমার খরচ ছিল, দায় ছিল, দায়টা পরিশোধ করবো, তাহলে আমার যে অ্যাকুরেট এক্সপেন্সটা ছিল, এক্সপেন্স পেয়েবল ছিল, সেই এক্সপেন্স পেয়েবলটাকে আমরা ডেবিট করবো। অর্থাৎ আমার দায়টা নিঃশেষিত হয়ে গেল, কমে গেল। এক্সপেন্স পেয়েবল ডেবিট। আগে আমার এক্সপেন্স পেয়েবল ক্রেডিট ছিল, এখন আমি এক্সপেন্স পেয়েবলটা ডেবিট করলাম, অর্থাৎ আমার যে দায়টা ছিল, দায়টা এখন আর নেই। দ্বিতীয় কথা হচ্ছে, টাকাটা দেওয়া লাগছে আমাকে হয় ক্যাশে অথবা ব্যাংক মারফত, অথবা আমি হয় ক্যাশে টাকা দিচ্ছি অথবা ব্যাংক মারফত টাকা দিচ্ছি, তাহলে ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। অর্থাৎ আমার খরচ বকেয়া ছিল, বকেয়া খরচটাকে আমি ডেবিট করে দিচ্ছি, অর্থাৎ আমার বকেয়া খরচ আর নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ক্যাশ বা ব্যাংকে টাকা দিয়েছিলাম, তাহলে আমার ক্যাশ বা ব্যাংকে টাকা কমে গেছে, ক্যাশ বা ব্যাংক আমার সম্পত্তি, ডেবিট ছিল, কমে গেছে, ক্রেডিট হয়ে গেছে। ক্লিয়ার কথাবার্তা? তাহলে আমার দায় ছিল, কমে গেছে, ডেবিট করলাম। ক্যাশ বা ব্যাংকে আমার টাকা ছিল, আমার টাকাটা দিয়ে আমার এই দায়টা কমানো লাগছে, টাকাটা দিয়ে দিচ্ছি, আমার ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, যেটা ডেবিট ছিল ক্রেডিট হয়ে যাবে। এখন এটা যদি বাংলায় লিখতে হয়, যে বকেয়া খরচ ছিল বা যে প্রদেয় খরচটা ছিল ডেবিট, এই ক্রেডিট, ওই প্রদেয় খরচটাকে আমরা করব ডেবিট। আর এখন আমার নগদ টাকা চলে গেছে, তাহলে আমার নগদান হিসাব আর যে ব্যাংক মারফত টাকা যায় অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এক্সপেন্স পেয়েবল ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, বকেয়া খরচ ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিপেইড এক্সপেন্স, দ্য এক্সপেন্স উইচ আই পেইড প্রিপেইড, অর্থাৎ যে খরচটা আমি আগেই পরিশোধ করে দিচ্ছি। অগ্রিম খরচ, এটা কেন হয়? আমি অনেক সময় প্রতিষ্ঠানের অনেক টাকা, অনেক খরচ আমি আগেই করে রাখবো, আমরা সচরাচর আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক খরচ আগেই দিয়ে দিই। এই যে অগ্রিম যে খরচ আমরা করি, এটা আমার জন্য একটা সম্পত্তি। কেন? সম্পত্তি হচ্ছে ওই খরচ, ওই জিনিসটা, এটা একটা কারেন্ট অ্যাসেট, এই কারণে কারেন্ট অ্যাসেট, এখান থেকে আমি পরবর্তী বেনিফিট পাবো, যেখান থেকে আমি পরবর্তী বেনিফিট পাবো সেটাই আমার সম্পত্তি। ঠিক তদ্রুপ প্রিপেইড এক্সপেন্স আমার একটা সম্পত্তি। এটাকে কি করতে হবে? যেহেতু প্রিপেইড এক্সপেন্স সম্পত্তি, এটা আমি ডেবিট করব। প্রিপেইড এক্সপেন্স ডেবিট, প্রিপেইড এক্সপেন্স ডেবিট, প্রিপেইড এক্সপেন্স ডেবিট। আর যে এক্সপেন্সটা আছে, সেই এক্সপেন্সটা যখন আমি টাকা পরিশোধ করবো তখন সৃষ্টি হবে। তবে এখন আমার যে কাজটা করবে সেটা হচ্ছে আমার ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। কারণ প্রিপেইড এক্সপেন্সটা দেওয়ার সময় আমার হয় ক্যাশের টাকা কমছে, অথবা আমার ক্যাশের টাকা কমছে অথবা ব্যাংকের টাকা কমছে। তাহলে প্রিপেইড এক্সপেন্স ডেবিট আমি ডিআরও লিখতে পারতাম, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। বাংলায় যদি লিখি, অগ্রিম খরচ, অগ্রিম যে খরচটাই হোক না কেন, অগ্রিম ওই খরচটাই ডেবিট, অগ্রিম ওই খরচটা ডেবিট, যে খরচটা বলবে। আর আমার হয় নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব, অথবা আমার ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব আমরা ক্রেডিট করে দেব। তাহলে অগ্রিম ওই খরচটা ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের 3 নম্বর জাবেদা হচ্ছে ইনকাম রিসিভেবল, অথবা আয় যদি বকেয়া থাকে। আয় বকেয়া অর্থ হচ্ছে যে আয়টা আমার পাওয়ার কথা ছিল, সেই আয়টা আমি কাজ করে ফেলেছি কিন্তু আমি টাকাটা পাইনি। এখন এখানে 2 ধরনের আয় হয় সচরাচর, আমরা দেখি 2 ধরনের কোম্পানি। আসলে কোম্পানি 3 প্রকার। প্রোডাক্টিভ, যে প্রোডাকশন যারা করে তাদের একটা কোম্পানি আছে। একটা আছে মার্চেন্ডাইজ কোম্পানি, যারা ক্রয় করে এবং বিক্রি করে। আর একটা কোম্পানি আছে সার্ভিস, অর্থাৎ তার সেবা প্রদান করে। তো আপনি যদি প্রোডাক্টিভ কোম্পানিগুলো দেখেন অথবা আপনি যদি মার্চেন্ডাইজ কোম্পানিগুলো দেখেন, তারা যে কাজটা করে তারা কিন্তু আয়টা করে সেলসের মাধ্যমে। আর সার্ভিস যে কোম্পানিটা আছে তারা কিন্তু সেবা প্রদানের মাধ্যমে আয়টা করে। দুইটা জাবেদা, দুইটা এন্ট্রি আছে। আমার ইনকাম যদি বকেয়া থাকে, আমার দুইটা ভাবে হইতে পারে, হয় আমার মার্চেন্ডাইজ কোম্পানির আয়টা বকেয়া আছে, তো প্রোডাক্টিভ কোম্পানির আয়টা বকেয়া আছে, অথবা আমার যে সেবা প্রদান করা কোম্পানি আছে ওই কোম্পানির আয়টা বকেয়া আছে। তো আমি দুইটারই দেখাই দিচ্ছি। যদি আমার সেলসের থেকে আয় বকেয়া থাকে, অর্থাৎ আমার সেলস করছি কিন্তু আমার টাকাটা পাই নাই, এই ক্ষেত্রে আমি জাবেদা দেব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট।
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। কিন্তু প্রতিষ্ঠানটা যদি সেবামূলক হয় তখন এই জাবেদা হবে যে ইনকামটা আছে ওই ইনকাম রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ রিসিভেবল হতে পারে, ইনকাম রিসিভেবল অথবা অন্য যে কোনো আয়ের জন্য ইনকাম রিসিভেবল ডেবিট, আর ওই ইনকামটা ক্রেডিট, ওই পার্টিকুলার ইনকামটা ক্রেডিট। কি হইতে পারে? সাবরেন্ট, সাবরেন্ট রিসিভ, সাবরেন্ট রিসিভেবল। তো আমি সাবরেন্ট রিসিভেবল ডেবিট, সাবরেন্ট ইনকাম ক্রেডিট করতে পারি। আর কি কি ইনকাম রিসিভেবল হতে পারে? সুদ, আয়, বকেয়া আছে, পাওয়া হচ্ছিল পাইনি সুদ, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ক্রেডিট। অর্থাৎ আমার আয়টা বকেয়া ছিল, আয় রিসিভেবলটা ডেবিট আর আয়টা ক্রেডিট। অ্যাকাউন্ট, আর যদি আমার মার্চেন্ডাইজিং কোম্পানি অথবা আমার যদি এটা কোনো কি কোম্পানি হয়, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা কোনো প্রোডাক্টিভ কোম্পানি হয়, ওই ক্ষেত্রে দেবে অ্যাকাউন্ট রিসিভেবল দেবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। বাংলায় যদি বলি প্রাপ্য হিসাব, এখানে একটা বড় কথা আছে, আগে কিন্তু দেনাদার চলতো, এখন দেনাদার বলা হয় না, দেনাদারটা একটা ছোট্ট হিসাব, কারণ প্রাপ্য হিসাবটা এখন অনেক বড় আকারে ধারণ করছে। প্রাপ্য হিসাব ডেবিট, আর আমার বিক্রয় করা হয়েছে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ইনকাম রিসিভেবল, তাহলে প্রাপ্য আয়, প্রাপ্য যে কোনো আয়, প্রাপ্য আয় ডেবিট, আর ওই আয়টা আমাকে ক্রেডিট করতে হবে। প্রাপ্য যে কোনো আয় হতে পারে, প্রাপ্য সুদ আয়, প্রাপ্য উপহার আয়, ওই আয়টা ডেবিট এবং উপহার বা সুদ আয় সব ক্রেডিট। এভাবে আমাকে যে ইনকাম রিসিভেবল যে আয় বকেয়া থাকে জাবেদা দিতে হবে। বকেয়া আয়ের টাকা যদি পাওয়া যায়, বকেয়া আয়টা যদি অ্যাকুরেট যে ইনকাম রিসিভ হয়, তাহলে এক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমার বকেয়া আয়টা প্রাপ্তি হচ্ছে, টাকাটা আমি পাইছি, সেক্ষেত্রে যেহেতু আমি টাকা পেয়ে গেছি তাহলে আমার ক্যাশ বা ব্যাংক অবশ্যই টাকা বেড়ে যাবে, ক্যাশ বা ব্যাংক ডেবিট। ক্রেডিট কি করব? আমার যে আগে আমি যে অ্যাকুরেট ইনকামটাকে, ইনকাম রিসিভেবলটাকে ডেবিট করে রাখছিলাম সম্পত্তি ভাবে, কিন্তু এখন যেহেতু টাকাটা পেয়ে গেছি তাহলে সেটা আর আমার সম্পত্তি নাই। ইনকাম, তাহলে সেটাকে আমি সম্পত্তি থেকে বাদ দিতে হলে ক্রেডিটটা, ডেবিটটাকে ক্রেডিট করতে হবে, ইনকাম রিসিভেবল। অথবা যদি এটা আমার সব মাল্টিনেশনাল কোম্পানি হয় তাহলে ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ওই অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আমরা ক্রেডিট করে দেবো। অর্থাৎ বাংলায় করলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আমার দেনাদার কমে গেল বা প্রাপ্য হিসাব বা প্রাপ্য আয়, ওইটাকে আমরা ক্রেডিট করে দেবো, প্রাপ্য আয় অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য আয় বা প্রাপ্য হিসাব ক্রেডিট। অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, আনআর্ন সার্ভিস রেভিনিউ। অর্থাৎ আমার টাকা আমি গ্রহণ করছি কিন্তু এখন পর্যন্ত আমি সেবা প্রদান করি নাই, টাকা গ্রহণ করেছি কিন্তু সেবা প্রদান করি নাই। তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমি টাকা গ্রহণ করছি কিন্তু তার কাছে সেবা প্রদান করি নাই, এটা আমার জন্য একটা দায়। আনআর্ন সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয় বা অগ্রিম আয় আমার জন্য একটা দায়। তো আমি কি পাইলাম? আমি এখন পর্যন্ত কিন্তু ক্যাশ টাকা অথবা ব্যাংক মারফত টাকা পেয়ে গেছি, কিন্তু আমি তার টাকা পাওয়ার বিনিময়ে আমি তাকে কোনো সেবা প্রদান করি নাই। আমি টাকা পাওয়ার বিনিময়ে তাকে কোনো সেবা প্রদান করি নাই, অর্থাৎ আনআর্ন রয়ে গেছে। আনআর্ন শব্দ তো অনুপার্জিত মানে এই না যে আমি উপার্জন করি নাই। আনআর্ন মানে হচ্ছে আমি টাকা নিয়ে গেছি কিন্তু উপার্জন করি নাই। উপার্জন করি নাই মানে কি? আমি তার সেবাটা প্রদান করি নাই। এই কারণে আনআর্ন সার্ভিস রেভিনিউ আমার জন্য দায়, কারণ আমি এখন তার কাছে দায়বদ্ধ, তাকে আমাকে সেবা প্রদান করতে হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ কি করবো আমরা? এটা হচ্ছে ডেবিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বাংলায় করলে নগদ বা ব্যাংক হিসাব ডেবিট এবং অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। নগদ বা ব্যাংক হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যদি এখন আমি অনুপার্জিত আয় আমার দায় ছিল, এখন এমন হলো যে আমি তার টাকার
নিয়ে নিচ্ছি কিন্তু তাকে সেবা প্রদান করি নাই, অনুপার্জিত আয় সৃষ্টি হলো, এখন আমি কি করলাম, তাকে সেবাটা প্রদান করলাম। এই ক্ষেত্রে যে আনআর্ন সার্ভিস রেভিনিউটা আমার ক্রেডিট ছিল, যেটা আমার দায় ছিল, সেটা কিন্তু এখন আমার আর ক্রেডিট থাকছে না, কারণ সেটা এখন আমার দায় না, কারণ আমি তাকে টাকাটা তার সেবাটা প্রদান করে ফেলেছি। তাহলে যেটা ক্রেডিট ছিল সেটা এখন হয়ে যাবে ডেবিট, অর্থাৎ আনআর্ন সার্ভিস রেভিনিউটা ডেবিট হয়ে যাবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ যেটা ক্রেডিট ছিল সেটা ডেবিট হয়ে যাবে। যেহেতু সেবা প্রদান করছি আমি, এখন পর্যন্ত কিন্তু এটাকে আমার আয় হিসাবে দেখাইনি, কিন্তু এখন কিন্তু আমি সেবা প্রদান করে ফেলছি, এটা কিন্তু এখন আমার আয় হয়ে গেছে। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট অর্থাৎ অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং লাস্ট আমরা সমন্বয় করবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মণিহারি নিয়ে। মণিহারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিহারিটা কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ মণিহারিটা দুইটা জিনিস লক্ষ্য করতে হয়, ট্রায়াল ব্যালেন্সটা খুব বেশি লক্ষ্য করতে হয়। দেখেন, যদি মণিহারি ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ দেওয়া থাকে, অর্থাৎ সম্পত্তি, সাপ্লাইজ কিন্তু খরচ না, সাপ্লাইজ থেকে সম্পত্তি বোঝাচ্ছে, এটা আপনার কারেন্ট অ্যাসেট। সাপ্লাইজ দেওয়া থাকে 1000 টাকার, আর প্রশ্নে বলা থাকে সাপ্লাইজ অন হ্যান্ড 800 টাকা, অর্থাৎ মণিহারি দেওয়া আছে 1000, অঙ্কে মণিহারি দেওয়া আছে 1000, আর সমন্বয়ে বলা আছে মণিহারি হাতে আছে 800। এটা কিন্তু সমন্বয়ে বলা আছে, এটা বলা আছে কোথায়? সমন্বয়ে বলা আছে কথাটা, এটা বলা আছে কোথায়? সমন্বয়ে বলা আছে। ঠিক আছে, যদি সমন্বয়ে বলা থাকে মণিহারি হাতে আছে 800, সাপ্লাইজ অন হ্যান্ড 800, তাহলে ভালো করে খেয়াল করেন, আপনার বছরের শুরুতে মণিহারি ছিল 1000 টাকার, বছর শেষে সমন্বয়, আমি বলছিলাম প্রথমে বলছিলাম সমন্বয় যাওয়া দেওয়া হয় হিসাবকাল শেষে, অর্থাৎ একটা হিসাবকালের শেষে বলতেছেন যে না আমার কাছে মণিহারি আছে 800 টাকা, প্রথমে ছিল 1000 টাকার, হাতে আছে 800 টাকা, তাহলে 200 টাকার মণিহারি কি হইলো? অবশ্যই 200 টাকার মণিহারি আমার খরচ হয়ে গেছে। আমি আবার বলতেছি, আমার বছরের শুরুতে মণিহারি ছিল 1000 টাকা, যেটা ট্রায়াল ব্যালেন্স বলতেছে, ট্রায়াল ব্যালেন্স বলতেছে আমার সাপ্লাইজ হচ্ছে 1000 টাকা, কিন্তু আমার অ্যাডজাস্টিং জার্নালে বলতেছেন যে সাপ্লাইজ অন হ্যান্ড 800 টাকা, তাহলে এই 200 টাকা গেল কোথায়? ট্রায়াল ব্যালেন্সের সাথে তো আমার অ্যাডজাস্টিং মিলছে না, তাহলে এই 200 টাকা গেল কোথায়? এই টাকাটা খরচ হয়ে গেছে। এই কারণে যে কাজটা করতে হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অর্থাৎ আমার মণিহারি যে খরচ হয়ে গেছে, খরচ আমরা সবসময় ডেবিট করি, মণিহারি খরচ হিসাব ডেবিট, তাহলে আমার যে সম্পত্তি মণিহারি ছিল সেই মণিহারিটা কমে গেছে, এই কারণে আমরা সম্পত্তি থেকে ক্রেডিট করে দেবো, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর সম্পত্তি মণিহারি সাপ্লাইজ, শুধুমাত্র সাপ্লাইজ ক্রেডিট, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। মণিহারি খরচ হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট। বাংলায় যদি বলি, মণিহারি খরচ হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট, মণিহারি খরচ হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট। এখন যদি আবার দ্বিতীয় একটা সিচুয়েশন দেখি, এটা হচ্ছে সিচুয়েশন 1, এটা 5 নম্বর জায়গায় চলছে, আর এটা হচ্ছে সিচুয়েশন 2। যদি আমরা সিচুয়েশন 2 এ যাই, একটু ভালো করে খেয়াল করি, এখন ট্রায়াল ব্যালেন্সে খরচ দেখানো হচ্ছে, প্রথমে কিন্তু ট্রায়াল ব্যালেন্স সম্পত্তি দেখাচ্ছিল, এখন ট্রায়াল ব্যালেন্সে বলতেছে সাপ্লাইজ এক্সপেন্স 1000, টাকা 1000, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে 1000 টাকা, কিন্তু মণিহারি হাতে আছে 800 টাকা, মণিহারি অন হ্যান্ড 800 টাকা। কথা বুঝেন, আপনার খরচ দেখাচ্ছে 1000, কিন্তু সমন্বয় অর্থাৎ হিসাবকালের শেষে বলা হচ্ছে যে না আমার কাছে 800 টাকার, আমার কাছে 800 টাকার মণিহারি হাতে আছে। বছরের শুরুতে ছিল আমার 1000 টাকার মণিহারি খরচ, বছর শেষে বলতেছে না আমার খরচ 1000 টাকা হয়নি, আমার 800 টাকার মণিহারি এখনো স্টিল নাও ইন মাই হ্যান্ড, এখন আমার হাতের মধ্যে 800 টাকার মণিহারি আছে। তার মানে বোঝা গেল এইটা একটা আমার সম্পত্তি। আমরা জানি একটা হিসাবকালের মধ্যে যদি কোনো খরচ, আমি আবার বলতেছি একটু ভেরি কেয়ারফুল শুনেন, যদি একটা হিসাবকালের মধ্যে কোনো খরচ শেষ না হয় সেটা আপনার সম্পত্তি। বিলম্বিত বিজ্ঞাপন, ভালো করে খেয়াল করুন, বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ এক বছরের এক হিসাবকালে যে বিজ্ঞাপন খরচ শেষ হয় না সেটাকে আমরা বলি বিলম্বিত বিজ্ঞাপন, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। এই ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনার জন্য একটা সম্পত্তি, এটা কিন্তু আমরা কারেন্ট অ্যাসেটের সাথে দেখাতে হয়। ঠিক তদ্রুপ আপনি ভালো করে দেখেন, সাপ্লাইজ এক্সপেন্স আমরা 1000 টাকা বছর শুরুতে দেখাচ্ছিলাম, কিন্তু বছর শেষে দেখা গেল যে মনির হাতে আছে 800 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার এই 800 টাকা হাতে আছে,
তাহলে 200 টাকা খরচ হচ্ছে। এই 800 টাকা তো আপনার এই বছর শেষ হচ্ছে না, তাহলে এটা পরবর্তী বছর যাচ্ছে, কিন্তু যেটা পরবর্তী বছরে যাচ্ছে সেটা হচ্ছে আপনার জন্য সম্পত্তি। তাহলে সাপ্লাইজ ডেবিট 800 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স, আসলে সাপ্লাইজ ডেবিট ঠিক আছে, সাপ্লাইজ এক্সপেন্সটা ক্রিয়েট করছে এই কারণে, কারণ এখানে আপনার এটা আপনার খরচ হয়নি, এটাকে আমরা খরচ দেখাচ্ছি 1000, সেটা তো খরচ হয়নি। এই কারণে মনিহারি হিসাব ডেবিট, মনিহারি খরচ হিসাব ক্রেডিট 800 টাকা। কেন মনিহারি হিসাব? হ্যাঁ, এটা মনিহারি আপনার সম্পত্তি আছে 800 টাকা, কিন্তু আমি এখানে এক্সপেন্স দেখা রাখছি 1000, কিন্তু আসলে কিন্তু আপনার 1000 টাকা এক্সপেন্স হয়নি, আপনার এক্সপেন্স হচ্ছে 200 টাকা, তাহলে আমি 800 টাকা বেশি দেখানো হয়েছে, এই 800 টাকা খরচটাকে আমরা ক্রেডিট করে দেবো। অর্থাৎ মনিহারি হিসাব ডেবিট, মনিহারি খরচ হিসাব ক্রেডিট 800 টাকা। আমি আমাদের মোটামুটি আজকের অ্যাডজাস্টিং জার্নাল শেষ। আমি 2-4টা জার্নাল একটু মুখে মুখে বলে দিই। যেমন বিলম্বিত বিজ্ঞাপনের জন্য আপনি জাবেদা দিবেন ডেফার্ড, এটা আপনার ডেফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট। যদি আপনি ক্যাশে টাকা পরিশোধ করে থাকেন, অগ্রিম পরিশোধ করলেন টাকাটা, ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স বলা হয় না, আপনি ক্যাশে টাকা পরিশোধ করলে ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। আর যদি আপনি মনে করেন না আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে আগে ডেবিট করে রাখছিলেন, তারপরে আপনার এটা মনে হলো যে না এটা অনেক বছর চলবে, তখন সেক্ষেত্রে জাবেদা হবে ডেফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট, ডেফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট। 2 নম্বর জাবেদা যেটা আমি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে অবচয়ের জাবেদা প্রায়ই আসে, অবচয়ের জাবেদা প্রায়ই আসে। তো অবচয়ের জন্য আপনি যে জাবেদা করেন, আমরা যখন 9-10 ক্লাস করতাম তখন আমি 9-10 আসলে 9-10 আমরা দেখছি দুইটা মতবাদ খুব বেশি প্রচলিত, প্রথম মতবাদটা হচ্ছে ধরে নেওয়া হয় অবচয় ধরা হলো, অবচয় হিসাব ডেবিট ওই সম্পত্তিটাকে তারা ক্রেডিট করে ফেলে, অর্থাৎ আসবাবপত্রের অবচয় ধরা হলো, তাহলে অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কিন্তু আবার 9-10 এর বইয়ে আমি আবার এই জিনিসটাও অনেক সময় লক্ষ্য করছি, এটা খুব আধুনিক যেটা করা হয় বা যেটা আমরা বলি প্রতি হিসাব, যে হিসাব পদ্ধতি রাখা হয়, যেটার জন্য একটা কন্ট্রাএন্ট্রি দেওয়া হয়, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে আমি মনে করি অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট সবচেয়ে বেশি নির্ভুল, সবচেয়ে বেশি কারেক্ট, সবচেয়ে বেশি অ্যাকুরেট। এই কারণে আপনারা যখন অবচয় জাবেদা দেবেন, আপনারা দিবেন অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। আর আমার যেহেতু অ্যাডভার্টাইজিং অবচয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর যেহেতু আমার এটা একটা সঞ্চিতি, তাহলে আমরা সঞ্চিতির জন্য জাবেদা দেব, ঠিক আছে। আমার এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই সঞ্চিতিটা কিন্তু আমরা দায়ের দিকে দেখাবো, এটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত, এটা অ্যাকুমুলেট শব্দ অর্থ হচ্ছে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অথবা এটাকে অবচয় সঞ্চিতিও বলা যেতে পারে, সমস্যা নাই, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। আরেকটা জাবেদা খুব ইম্পর্টেন্ট একটা জাবেদা দিয়ে আজকে আমরা শেষ করবো, সেটা হচ্ছে এটাও নিয়ে অনেকগুলো মতবাদ আছে, আমি অনেক জায়গায় দেখছি, এটা আসলে অনেক বইয়ে এক এক বইয়ে এক এক রকম ভাবে দেওয়া হয়। তো এটা আমার যে এক্সপিরিয়েন্সের খাতারে আমি যেটা মনে করি শুদ্ধ বা অ্যাকুরেট সবচেয়ে বেশি, বা যেটা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা অঙ্ক মেলানোর জন্য সবচেয়ে বেশি কার্যকর, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, ক্লোজিং স্টক, এন্ডিং ইনভেন্টরি, অনেকে এটাকে ক্লোজিং স্টক বলে, সমাপনী মজুত পণ্য। এটা নিয়ে একটা সমস্যা আছে, এটা অনেকে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে সমন্বয় করে, অনেকে এটাকে ক্রয় বিক্রয়ের সাথে সমন্বয় করে, অনেকে শুধুমাত্র ক্রয়ের সাথে সমন্বয় করে। তো আমি যে বুদ্ধিটা দিব সেটা হচ্ছে, আপনি যদি এন্ডিং ইনভেন্টরি পান অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে, জার্নালটা দিবেন এভাবে যে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট, এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। আমি আবার বলতেছি, সমন্বয়ের মধ্যে যদি সমাপনী মজুত পণ্য থাকে, সেক্ষেত্রে জাবেদা হবে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, নট ক্রয় বিক্রয় হিসাব, শুধুমাত্র ক্রয় হিসাব ক্রেডিট, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ আপনি প্রথমে পণ্যটা কিনলেন, ভালো করে বুঝেন যে এটার পিছনে লজিকটা আমি কি কাজ করেছি বা কি লজিকটা কাজ করে। আপনি একটা পণ্য কিনলেন, পারচেজ ডেবিট, তো পারচেজটা আমার ডেবিট করা ছিল, কিন্তু এখন পারচেজটা কি হবে, ক্রেডিট হবে। আমি সমাপনী মজুত পণ্যটাকে ডেবিট করবো, পারচেজটাকে ক্রেডিট করবো, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, পারচেজ ক্রেডিট। এবং এটি সবচেয়ে ভালো, এটি সবচেয়ে শ্রেয়। আপনি ওয়ার্কশিট বলেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলেন, অথবা যারা অনার্স মাস্টাররা আছেন তাদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং বলেন, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন, যে কোনো জায়গার মধ্যে সমন্বয় জাবেদার জন্য আপনারা এই এন্ট্রিগুলো ইউজ করবেন, আপনার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে। আর দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা
বেশি 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 আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং আপনারা আমাদের পাশে থাকবেন যেন আমরা আরও ভালো আরও উৎসাহ নিয়ে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, এবং দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যেন আমি আরও ভালো ভিডিও করতে পারি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালাম।